ন্যাশনাল ইউনিভার্সিটির অনলাইন শিক্ষা কার্যক্রমে আজকে প্ল্যান্ট ফিজিওলজি অ্যান্ড প্ল্যান্ট নিউট্রিশনের নবম লেকচারে কোর্স কোড 233003 আজকের টপিক হচ্ছে, লেকচার টাইটেল হচ্ছে অ্যাবসর্পশন অফ ওয়াটার। আমি রাসেল কবির, সরকারি হরগঙ্গা কলেজ মুন্সিগঞ্জে কর্মরত আছি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে। অ্যাবসর্পশন অফ ওয়াটার ইন প্ল্যান্ট। তোমরা জানো যে নানা জৈবিক কারণে উদ্ভিদের শরীরে পানির প্রয়োজন আছে এবং পানি ছাড়া কোনো জীবই বাঁচতে পারে না। এখন উদ্ভিদ কিভাবে পানি শোষণ করে এটা নিয়ে অনেক ধরনের মতবাদ আছে এবং এটার অনেক ধরনের পদ্ধতি আছে। বিজ্ঞানীরা অনেক কিছু আবিষ্কার করেছেন। আজকে আমাদের যে আলোচ্য বিষয় হবে সেখানে আমরা দেখাবো মেকানিজম, ওয়াটার অ্যাবসর্পশনের মেকানিজম দেখাবো, যেখানে ওয়াটার অ্যাবসর্পশন দুভাবে হয়ে থাকে, দুটি মেথডে, একটি অ্যাক্টিভ অ্যাবসর্পশন এবং একটি প্যাসিভ অ্যাবসর্পশন, মানে সক্রিয় এবং নিষ্ক্রিয়। তোমরা জেনে থাকবে যে সাধারণত উদ্ভিদ মাটির কৌশিক পানি গ্রহণ করে থাকে মূলরোম দ্বারা। এই যে মূলরোম দ্বারা উদ্ভিদ মাটির কৌশিক পানি গ্রহণ করে, সেটা কিভাবে উদ্ভিদের অন্যান্য অংশে একেবারে অনেক দীর্ঘ বড় উদ্ভিদ তার শীর্ষ পাতায় পর্যন্ত পানি পৌঁছায়, এই মেকানিজম নিয়ে আমাদের আজকের আলোচনা। তো তোমরা দেখে থাকবে যে মেকানিজমের আগে আমাদের পানি শোষণকারী যে অঙ্গ, সাধারণত উদ্ভিদের মূলরোম, প্রধানত সেই মূলরোম থেকে কিভাবে পানি শীর্ষে যায় সেটা এখানে দেখানো হয়েছে একটা ডায়াগ্রামের মাধ্যমে। তোমরা যদি দেখো যে এই যে মূল থেকে পানি প্রথমে তোমার কোথায় যাবে, তোমার কর্টেক্সে যাবে, কর্টেক্স থেকে তোমার এন্ডোডার্মিসে যাবে, এন্ডোডার্মিস থেকে জাইলেমে যাবে এবং জাইলেম এটা একেবারে পাতা পর্যন্ত, কাণ্ড থেকে পাতা পর্যন্ত উদ্ভিদের অন্যান্য অংশে এই মাটির পানিকে পৌঁছে দিবে। এই যে মাটির পানি একেবারে উদ্ভিদের শীর্ষ পাতায় পৌঁছে দেওয়ার যে মেকানিজম, এটার জন্য আমাদের যে কতগুলো মতবাদ আছে সে মতবাদগুলো আমরা আলোচনা করব আজকে। আমরা প্রথমেই বলেছি এখানে দুটো মতবাদ আছে, দুটো মেকানিজম কাজ করে, একটা হচ্ছে অ্যাক্টিভ অ্যাবসর্পশন আর একটা হচ্ছে প্যাসিভ অ্যাবসর্পশন। এখন অ্যাক্টিভ অ্যাবসর্পশন কোনটা? যেটায় তোমার এটিপির প্রয়োজন হয়। এটিপি প্রয়োজন হয় কেন? যখন পানি শোষণের জন্য তোমার যে শক্তির প্রয়োজন হয় সেই শক্তিটাকে এটিপি সরবরাহ করে। অর্থাৎ এটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অসমোটিক অ্যাবসর্পশন অফ ওয়াটার, যেটা হচ্ছে তোমার অভিস্রবণীয় মতবাদ, আরেকটা হচ্ছে নন অসমোটিক অ্যাবসর্পশন অফ ওয়াটার, আরেকটা হচ্ছে অবিস্রবণীয় মতবাদ। এখন অবিস্রবণীয় মতবাদে যেটা বলেছে যে তোমার যে অভিস্রবণে আমরা জানি যে অভিস্রবণে কি হয়, যখন সেলের ঘনত্ব, রসের ঘনত্ব মাটির রসের ঘনত্ব থেকে, পানির ঘনত্ব থেকে বেশি হয়, তখন এই অভিস্রবণের অনুযায়ী তোমার কি করে, অভিস্রবণ কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে প্রবাহিত হয়। অর্থাৎ অভিস্রবণীয় মতবাদে এখানে দেখা গিয়েছে যে অভিস্রবণীয় মতবাদের ক্ষেত্রে যে অভিস্রবণীয় চাপ থাকে, সেই চাপের মাধ্যমে তোমার রুট হেয়ার বা আমরা যেটাকে মূলরোম বলি, সেই মূলরোম কি করে, মূলরোম মাটির পানি, মূলরোম দিয়ে মাটির পানি প্রথমে যাবে মূলরোমের সেলে, মূলরোমের সেল থেকে মূলে, মূল থেকে ক্রমান্বয়ে এটা জাইলেমে পৌঁছে যাবে।
এই যে মাটির পানি, এই মাটির প্রশস্ত পানি যে তোমার জাইলেমে গেল, এই জাইলেমে যাওয়ার জন্য কি হবে, তোমার এখানে তোমার যখন আহ, এটা মূল রোমের কোষে প্রবেশ করবে তখন এটা স্ফীত হয়ে যাবে, একটা প্রেসার তৈরি হবে যেটাকে আমরা ট্রানজিট প্রেসার বলি। এই ট্রানজিট প্রেসার নিয়ে আমরা পরবর্তীতে আবার আলোচনা করব। আর অবশ্যনীয় মতবাদে কি বলা হয়েছে, এখানে তোমার দেখা যাবে যে এখানেও পানি এই যে মূলরোমে যে প্রবেশ করে, এটা কি করবে, এটা তোমার এন্ডোডার্মিসে যে তোমার কনসেন্ট্রেশন থাকে, তার মানে ঘনত্বটা বেশি থাকে, সেখানে সরাসরি এটিপি এখানে কাজটা করবে। কারণ তোমরা জানো যে অর্ধবেদ্য পর্দা ভেদ করতে হলে অভিশ্রবণীয় মতবাদ অনুযায়ী তোমার এটা কি করবে, যে একটা সেল থেকে আরেকটা সেলে যাবে, এর পরের সেল থেকে পরের সেলে যাবে, এটা কিন্তু ক্রমান্বয়ে একেবারে কাণ্ড, মূল থেকে কাণ্ড এবং পাতা পর্যন্ত চলে যাবে। এই যে তোমরা দেখছো একটা চিত্র, এই চিত্র অনুযায়ী তোমরা দেখো যে এখানে আরেকটা মতবাদ আছে যে নিষ্ক্রিয় মতবাদ। সেটা কি, সেটা হচ্ছে এখানে পাতা প্রধান ভূমিকা পালন করে। পাতার যে পত্ররন্ধ্র আছে, সেই পত্ররন্ধ্র দিয়ে যদি তোমার কি হয়, যদি অতিরিক্ত পানি বের হয়ে যায়, অতিরিক্ত পানি প্রসাধনের মাধ্যমে বের হয়ে গেলে সেখানে একটা পানির টান অনুভব হয়। এই যে পানির টান অনুভব হয়, এই পানির টানের কারণেই সেটা কি হয়, এই মূল দিয়ে পানিটা সেই টানে, সেই টানের শক্তিতেই একেবারে তোমার এই পাতায় আবার পানি চলে আসে। এতে অতিরিক্ত কোনো এটিপি বা শক্তির প্রয়োজন হয় না বিধায় এটাকে বলা হয় নিষ্ক্রিয় শোষণ বা প্যাসিভ অ্যাবসর্পশন। এখন এই যে পানি শোষণ, এই পানি শোষণে তোমার কি ধরনের মানে ইয়ে থাকতে পারে, এক্সটার্নাল এনভায়রনমেন্টে তোমার দেখো যে আমাদের প্রভাবক গুলো কি হতে পারে, যেমন পানি অ্যাভেলেবেল থাকতে হবে মাটিতে, তারপরে তোমার সয়েলের মিডিয়ামের কনসেন্ট্রেশনটা কেমন, সয়েলের টেম্পারেচার কেমন, মাটির যে আরো অন্যান্য যে ফ্যাক্টর আছে সেই ফ্যাক্টর গুলো কাজ করবে, তারপর প্রশোধনের হার ইত্যাদির উপরে এই পানির শোষণ নির্ভর করবে। তোমরা আরেকটা বিষয় জানো যে সাধারণত আমাদের পানির অণুগুলো একে অপরের সাথে কি থাকে, একে অপরের সাথে লেগে থাকে হাইড্রোজেন বন্ড দ্বারা, এটাকে একটা সংযুক্তি বলা হয়। এই যে পানি একে অপরের সাথে লেগে থাকে, এটাকে আমরা জলাকর্ষী বা হাইড্রোফিলিক পাওয়ার বলি। এবার পানি অন্য কিছুর গায়ে লেগে থাকা, তোমরা যদি দেখো যে পানি, আমরা যখন গোসল করি আমাদের গায়ে পানি লেগে থাকে, আমাদের গায়ে পানি লেগে থাকে যেগুলো আমাদের মুছে ফেলতে হয়, এই যে পানি আমাদের ত্বকের সাথে লেগে থাকলো, এটাকে বলা হয় কি অ্যাডহেসিভ পাওয়ার। মানে পানি যে অন্য কিছুর সাথে লেগে থাকতে পারে আঠার মতো, এটাও হচ্ছে পানির একটা বৈশিষ্ট্য। আবার পানির অণুগুলো একে অপরের সাথে থাকে, লেগে থাকে, এটাও একটা পানির বৈশিষ্ট্য। তাহলে এই যে পানির দুইটা বৈশিষ্ট্য, একটা হচ্ছে কোহেসিভ আর একটা হচ্ছে অ্যাডহেসিভ। মানে তোমরা যখন পানির পাইপের লাইন চিন্তা করবে, তখন তোমরা দেখবে যে পানির পাইপের লাইনে পানিগুলো একটা মানে কি করে, একেবারে একে অপরের সাথে একসাথে তোমরা পানির পাইপ দিয়ে লাইনে মানে পানিটা ট্যাঙ্কিতে তুলতে পারো। এই যে পানি একসাথে উঠে আসতেছে, এভাবে কিন্তু পানি ছাড়া তুমি অন্য কিছু তুলতে পারবে না, কারণ পানির অণুগুলো একে অপরের সাথে সংযুক্ত থাকার একটা প্রবণতা আছে, যেটাকে আমরা বলি কোহেসিভ। আর পানি অন্য কিছুর গাত্রে লেগে থাকে, এটাকে বলি আমরা অ্যাডহেসিভ। এই কোহেসিভ অ্যাডহেসিভ মতবাদ নিয়েও আমরা আলোচনা করব। তাহলে নিষ্ক্রিয় শোষণে আমরা বলেছি সক্রিয় শোষণটা হচ্ছে দুটা মতবাদ আমরা আলোচনা করলাম, একটা হচ্ছে অভিশ্রবণীয় মতবাদ আর একটা অবিশ্রবণীয় মতবাদ। আর নিষ্ক্রিয় শোষণটা হচ্ছে যে এখানে সক্রিয় শোষণের মতো কোনো এটিপির প্রয়োজন হয় না। অর্থাৎ এখানে যখন তোমার ওই
ব্যাপন ঘাটতি চাপ, যেটাকে বলা হয় ডিপিডি বা ডিফিউশন প্রেসার ডেফিসিট, এই ব্যাপন ঘাটতি চাপ যখন হয়, কখন হয় এটা? যখন অতিরিক্ত প্রশোধন হয়ে যায় বা প্রশোধনের ফলে যখন পানির শূন্যতা হয় উপরের দিকে, তখন একটা টান অনুভব করে। এই যে পাতার জাইলেম বাহিকায় যে টান অনুভব করে, এই সৃষ্ট টানের দরুনই মূলরোম ওই টানের শক্তি দিয়ে মূলরোম মাটিতে পানি ঊর্ধ্বগতিতে নিয়ে আসতে পারে। যত বড় গাছ হোক, তাল গাছ বলো বা তার থেকেও আরো বড় বড় গাছ হোক, একেবারে শীর্ষ পর্যন্ত এই টানে তোমার পানি তুলতে পারে। এটার সপক্ষে আমরা যদি দেখি যে উচ্চ হারে যখন প্রশোধন হয়, তখন জাইলেম বাহিকার মাধ্যমে এটা মূলরোম দ্বারা পানি শোষিত হয়। তোমরা যদি কিছু গাছ কেটে ফেলো, গাছের মাথা কেটে ফেলো, ধরো যেই গাছের শুধু গুড়ি রাখলে কিন্তু কোনো পাতা নেই, তখন দেখবে যে তখন আর এই এই ধরনের কি হচ্ছে না, নিষ্ক্রিয় শোষণ হচ্ছে না। তাহলে নিষ্ক্রিয় শোষণ এবং সক্রিয় শোষণের প্রমাণও আমরা এখানে দেখতে পারি। প্রশোধনের হার নিষ্ক্রিয় শোষণ পদ্ধতির সাথে সরাসরি নিয়ন্ত্রণ করে। যদি প্রশোধন কম হয় তাহলে নিষ্ক্রিয় শোষণ কম হবে, আর প্রশোধন বেশি হলে নিষ্ক্রিয় শোষণ বেশি হবে। বায়ুর প্রবাহ, তাপমাত্রা, এগুলোর সাথেও নিষ্ক্রিয় শোষণ একটা মানে জড়িত। তো নিষ্ক্রিয় শোষণের প্রভাবগুলো আমরা একটু আলোচনা করেছি। এখন সক্রিয় শোষণটা তোমরা যদি আবার একটু ডায়াগ্রামটা একটু খেয়াল করো, যে আমরা বলেছি যে সক্রিয় শোষণটা সাধারণত মূল রোম দিয়ে হয়, রুট হেয়ার। তো মূল রোম দিয়ে এটা বিভিন্ন ধরনের প্যাসেজ আছে, কারণ আমরা জানি যে পানি যে কোষ প্রাচীর থাকে, আমরা জানি যে উদ্ভিদ কোষের কোষ প্রাচীর হচ্ছে অভেদ্য, ফলে সকল কোষ দিয়ে পানি প্রবাহিত হতে পারে না। তাহলে মূলরুম থেকে জাইলেমে যাওয়ার জন্য প্রত্যেকটি লেয়ারেই কিছু না কিছু কোষ প্যাসেজ হিসাবে কাজ করে। প্যাসেজ মানে কি? রাস্তা, তোমাকে রাস্তা দিবে। তখন তোমরা যখন একটা চিত্র দেখিয়েছিলাম অ্যারো চিহ্ন দেওয়া, সেটা তোমরা দেখবে যে একটা রাস্তা দেয়া আছে, এই রাস্তাতেই পানিটা চলবে, অন্য কোনো রাস্তা দিয়ে যেতে পারবে না, কারণ হচ্ছে যে ওই রাস্তাগুলো অবৈধ। ফলে এটাই হচ্ছে মানে পানির মূল বৈশিষ্ট্য। এই যে পানি যখন তোমার অ্যাবসর্ব করবে, তখন তোমার এটার উপরে নির্ভর করবে যে তোমার প্রসাধন কতটুকু হলো, অভিস্রবণ চাপ কতটুকু আছে, এবং তোমার এবং পাতার পরিমাণ কি, পাতার আকৃতি কেমন। পাতা যদি বড় হয় তাহলে পত্ররন্ধ্রের পরিমাণ বেশি হবে, পত্ররন্ধ্রের পরিমাণ যদি বেশি হয় তাহলে প্রসাধনের হার বাড়বে, এবং প্রসাধনের হার যদি বাড়ে তাহলে টান বাড়বে। যদি পানির টান বাড়ে তাহলে পানি শোষণের পরিমাণও বাড়বে, অর্থাৎ নিষ্ক্রিয় শোষণের পরিমাণও বাড়বে। এই যে আমরা এখানে চিত্রটা দেখছো, এখানে চিত্রে কিন্তু স্পেসিফিক ওয়েটা দেওয়া আছে। তোমরা যদি খেয়াল করো, এই যে অ্যারো চিহ্ন দেওয়া আছে, যে মূলরোম দিয়ে মাটির পানি যখন প্রবেশ করলো, সেটা কিন্তু যে কোনো কোষ দিয়ে প্রবেশ করছে না। তোমরা একটু স্পষ্টভাবে খেয়াল করো, এটা নির্দিষ্ট একটি সেল দিয়ে পরিচক্রে প্রবেশ করলো। সেখান থেকে প্রথমে হচ্ছে নির্দিষ্ট সেল দিয়ে তোমার বহিত্বক থেকে অন্ততক, অন্ততকেরও যে কোনো জায়গা দিয়ে সে যেতে পারে না, অন্ততকের যে কোনো একটা কোষ প্যাসেজ হিসাবে কাজ করে, সেই প্যাসেজ দিয়ে সে চলে গেল পরিচক্রে, এবং পরিচক্রের পরে সে ওই যে মজ্জায় যে জাইলেম থাকে, সে জাইলেমে সে যেতে পারলো। এই জাইলেমে যদি যায়, জাইলেম একটি স্ট্রর মতো, মানে একটা পানির নলের মতো, সেটা একেবারে নিচ থেকে পাতা পর্যন্ত মানে নলের মতো যুক্ত। আমরা যেমন 10 তলা 5 তলা বিল্ডিং এ মাটির নিচ থেকে পাইপ দিয়ে টাঙ্কিতে পানি তুলি, এটাও কিন্তু ঠিক একই প্রসিডিউরে কাজ করে। তার মানে অবস্ত্রীকরণ মতবাদে আমরা যেটা বলেছি, কখনো কখনো মৃত্তিকাস্থ পানি অবিস্তীর্ণ চাপ প্রশ্বাসের অবিস্তীর্ণ চাপ অপেক্ষা অবিস্তীর্ণ চাপ অপেক্ষা অধিকতর হলে পানি মূলরোম দ্বারা শোষিত হতে পারে। স্বাভাবিকভাবেই অবিস্তীর্ণ পদ্ধতিতে এ ঘটনা ঘটা সম্ভব নয়। তো এই যে বিপাকীয় শক্তি ব্যয় করে, এই বিপাকীয় শক্তিটা কে দিবে? এটিপি দিবে। তাহলে এটা তোমরা কিভাবে প্রমাণ পাবে? বিজ্ঞানীরা দেখেছেন যে তুলা গাছের উপরের অংশ কেটে ফেললো, যেখানে আর কোনো পাতা নেই। তো ফলে পাতা যদি না থাকে,
প্রশোধন হবে না। প্রশোধন যদি না হয় তাহলে নিষ্ক্রিয় পানির শোষণও হবে না। তাহলে উর্ধাংশ কেটে ফেলা সেই জাইলেম বাহিকায় চুয়ে চুয়ে রস পড়া তারা দেখলো। তাহলে এতদিন ভাবা হতো যে প্রশোধনের কারণেই উদ্ভিদ শুধুমাত্র পানি শোষণ করে, কিন্তু দেখলো যে না, ওই যদি তুমি কোনো গাছের উপরের অংশ কেটে ফেলা হয় তাহলেও সেই কাণ্ড থেকে চুয়ে চুয়ে রস পড়ে। এতে প্রমাণিত হয় পাতা ছাড়াও, মানে প্রশোধন ছাড়াও, পানির টান ছাড়াও সক্রিয়ভাবে অন্য কোনো উপায়ে, অর্থাৎ এই অভিস্রবণীয় তত্ত্বের ভিত্তিতে পানি কি হয়, শোষিত হতে পারে, এটা প্রমাণিত হয়েছে। আবার যেমন ধরো পটাশিয়াম সায়ানাইড দিয়ে দেখা গিয়েছে যে অভিস্রবণের হার কমিয়ে দেয় পটাশিয়াম সায়ানাইড। তো তখন এটা দিয়ে দেখা গিয়েছে যে হ্যাঁ, অভিস্রবণীয় পদ্ধতিতে যখন কোষরসের ঘনত্ব আবার পাশের কোষে চলে যাবে, তখন যদি দেখা গেল যে কি অভিস্রবণীয় তত্ত্ব কাজ করছে না, তখনও কিন্তু পানি শোষণ করছে। তাহলে তখন কিভাবে করছে? তখনও ওই পানি তাকে টানার জন্য যে শক্তিটা লাগছে, ওই সক্রিয়ভাবে এটিপি সেটা দিচ্ছে। অর্থাৎ পানি শোষণ উদ্ভিদে করছে, সেটা খুবই অল্প পরিমাণে করছে সক্রিয় শোষণ। এটা মনে রাখবে। ম্যাক্সিমাম পানি শোষণ হয়ে থাকে নিষ্ক্রিয়ভাবে, কারণ পানি শোষণে উদ্ভিদ কোনো এটিপি ব্যয় করতে চায় না বা এটিপি ব্যয়ের প্রয়োজন হয় না। 99% পানি সে এমনি এমনি এটিপির ব্যয় ছাড়াই নিষ্ক্রিয়ভাবে শোষণ করতে পারে। সেটা কিভাবে? সেটা হচ্ছে যে আমরা যদি অ্যাডিসিভ কোহেসিভ মতবাদ দেখি, সেখানেই তোমরা দেখবা যে এটা সম্ভব। এখন আমরা যদি পরীক্ষায় যদি তোমাদের এরকম আসে যে একটু তুলনামূলক আলোচনা করা, তাহলে প্রশোধনে তোমরা দেখেছো যে সক্রিয় শোষণেরও প্রমাণ আছে, নিষ্ক্রিয় শোষণেরও প্রমাণ আছে। উদ্ভিদের পাতা অপসারিত হওয়ার ফলেও যদি তোমার জাইলেমের গুড়ি থেকে পানি পড়ে, কাণ্ড থেকে পানি চুয়ে পড়ে, সেটা হচ্ছে সক্রিয় শোষণের একটা কি প্রমাণ। আবার একইভাবে যে দেখা যায় যে তোমার সক্রিয়ভাবে প্রশোধনকারী অনেক উদ্ভিদ সতেজ এবং অনেক পরিমাণ পানি তোমার মাটি থেকে কি করতে পেরেছে, কাণ্ড থেকে মানে গুড় পড়েছে, কিন্তু যেটা ওই পাতা না থাকলে পরে পারে না। তার মানে পাতা থাকলে পরে এই যে রসের পরিমাণ, আমি আরেকটা সহজ উদাহরণ দিই, সেটা হচ্ছে ধরো খেজুর গাছের রস। খেজুর গাছের রস যখন আমরা সংগ্রহ করি, তোমরা যদি খেজুর গাছের উপরের অংশ কেটে ফেলো, পাতার অংশটা কেটে ফেলো, তাহলে কিন্তু কিছুদিন কি করবে, সেই গাছটায় চুয়ে চুয়ে, সামান্য চুয়ে চুয়ে রস করবে, কিন্তু পাতা থাকলে পরে যে রসটা আরোহিত হতো সে পরিমাণ রসটা আরোহিত হবে না। তার মানে প্রশোধনের ফলে যে তোমার পানির শোষণটা বেশি হয়, সেটা এটারই একটা প্রমাণ। তাহলে আমরা অ্যাবসর্পশন অফ ওয়াটার দেখলাম দুই ধরনের। তোমরা জানো যে ওয়াটার অ্যাবসর্পশনের সাথে কিছু পরিমাণ, এটা খুবই কম, 0.2% খনিজ পদার্থ, উদ্ভিদের দেহে প্রয়োজনীয় খনিজ পদার্থ, বিশেষ করে খনিজ লবণ সরবরাহিত হয়ে থাকে, শোষিত হয়ে থাকে। এবং তোমরা জানো খনিজ লবণ শোষিত হয় উদ্ভিদে বিশ্লিষ্ট হয়ে। একটা লবণের দুটি অংশ থাকে, একটি অ্যানোয়েড এবং একটি ক্যাথোড। অ্যানায়ন এবং ক্যাটায়ন, যেটা আমরা যদি বলি যে অ্যানায়ন এবং ক্যাটায়ন পদ্ধতির কোনটি, যেমন আমাদের খাবার লবণ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, তাহলে এখানে সোডিয়াম আয়ন এবং ক্লোরিন আয়ন, এই দুইটা আয়নকে ভাগ করে তারপরে অ্যানায়ন এবং ক্যাথায়নে তোমার কি করবে, এটাকে পরিশোষণ করবে। সোডিয়াম ক্লোরাইডকে একসাথে শোষণ করতে পারবে না। এই যে আয়ন শোষণ বা আয়ন ট্রান্সলোকেশন, কার সাথে? পানির সাথে। এটা এখন আমরা একটু আলোচনা করব। ট্রান্সলোকেশনের ক্ষেত্রে যদি আমরা একটা জিনিস আমরা চিন্তা করি, সেখানে তোমরা দেখবে যে এটা কিন্তু তোমার খুবই একটা স্লো প্রসেস, যেটা বিভিন্ন ভাবে মিনারেলটা আমরা বলেছিলাম খুব অল্প পরিমাণে এটা তোমার প্রয়োজন হয়, কিন্তু এটার ঘাটতিতে উদ্ভিদের নানা ধরনের রোগ হয়।
এটা আমরা আরো একটা আলোচনায় আমরা করব। তাহলে এটা আমরা দেখেছি যে এটা প্রশস্ত রস ঘনত্বের কম বেশির কারণে এটা হতে পারে, আবার হতে পারে কি পৃষ্ঠটানে কোহেসিভ অ্যাডহেসিভ কারণে। তোমরা যদি চিত্রে দেখো একটি হস পাইপ, যেটাই দিয়ে আমরা বাগানে কি দিয়ে থাকি, পানি দিয়ে থাকি। এই হস পাইপে কিভাবে পানি আসে? তুমি যদি হস পাইপটা ফেলে রাখো নিচে আর উপর থেকে যদি কলে পানি ছাড়ো, তারপরও এটা নলে পানি আসবে। আবার উল্টো বিষয়টা দেখো, যে তুমি যখন স্ট্র দিয়ে কোল্ড ড্রিঙ্কস বা শরবত টানো, তখন এটা নিচ থেকে পানি উপরে যায়। তার মানে কল থেকে হস পাইপের পানিটা উপর থেকে নিচে আসতেছে, আর স্ট্র দিয়ে যখন আমরা পানি খাই তখন পানিটা নিচ থেকে উপরে যাচ্ছে। এই দুটোই হচ্ছে পানির টান। এই পানির টানটা বুঝাতে গেলে তোমাকে আমরা গাজর দিয়ে একটা পরীক্ষার এখানে চিত্র তোমরা দেখতে পারো, গাজরের মূলরোম দিয়ে কিভাবে পানি টেনে নেয়। গাজরের মূলরোম দিয়ে পানি টানার যে পরীক্ষাটা, এটা প্রমাণিত এবং এটা প্রমাণ করেছেন যে গাজরের মূলরোম যে পানি শোষণ করে, সেই পানিটা ওই তোমার পরিমাপ করে দেখেছে যে আসলেই এটা শোষণ পদ্ধতিতে এটা সম্ভব। আর উদ্ভিদে তোমরা প্রসাধনের ছাড়াও তোমরা জানো যে গাটেশন পদ্ধতিতে উদ্ভিদ কিছু পানি কি করে ফেলে, শোষণ বের করে দেয়। এই যে উদ্ভিদ প্রসাধন গাটেশনের মাধ্যমে পানি বের করে দিল, তখনও কিন্তু একটা মূল চাপ বা রুট প্রেসার বা মূলজ চাপ একটা তৈরি হয়। এই রুট প্রেসার থিওরি থেকেই কিন্তু ট্রান্সলোকেশন অফ ওয়াটারটা বিজ্ঞানীরা এক্সপ্লেন করেছে, যেটা আমরা এর আগেও দেখিয়েছি বা ব্যাখ্যা করেছি যে তোমার অভিস্রবণীয় চাপের মাধ্যমে অথবা তোমার সক্রিয়ভাবে এটিপির মাধ্যমে যখন কোনো রস ঘনত্বর পার্থক্য হয় অথবা তোমার পানির টান পড়ে উপরের দিকে, তখনই কেবলমাত্র এই পানিটা কোথায় চলে যায়, এই মাটি থেকে উদ্ভিদ কোষে প্রবেশ করে। এই যে তোমরা দেখতেছো দুটো পানির অণু একে অপরের সাথে লেগে আছে, এটাকে বলে কোহেশন। আর এই নিচে যে দেখতেছো জাইলেম সেলের সাথে জাইলেমের সাথে পানি লেগে আছে, এটাকে বলে অ্যাডেশন। আমি এর আগেও এটা ব্যাখ্যা করেছি, পানি আমাদের গায়েও লেগে থাকে, এটাকে অ্যাডেশন বলে। এই যে কোহেশন এবং অ্যাডেশন, এই বৈশিষ্ট্যের কারণে পানি, এই যে অ্যারো চিহ্ন দেখা যাচ্ছে, এই অ্যারো চিহ্ন দিয়ে একেবারে মূল রোম থেকে জাইলেম বাহিকা দিয়ে একেবারে পাতা পর্যন্ত যায়। তোমরা যদি একটি চিত্র দেখো, ডান পাশের চিত্রকে দেখতে পাচ্ছ, এখানে এই পাতা থেকে প্রসাধনের মাধ্যমে পানি বের হয়ে যাচ্ছে এবং ফলে এই যে পানির যে একে অপরের সাথে লেগে থাকা, এই যে পাইপ দেখছো, পাইপের মতো পানি লেগে থাকা, তাহলে পাইপের একটা অংশে পানি যখন কমে যায়, তখন পানির লেগে থাকার প্রবণতার কারণে সে একটা টান অনুভব করে, যেটা আমরা স্ট্রর মাধ্যমে বলেছিলাম। স্ট্র দিয়ে আমরা যখন পানি টানি, তখন কিন্তু পানি একসাথে আসে, পানি কিন্তু ফাঁকা ফাঁকা হয়ে আসে না, যে একটু পানি আসলো আর একটু। তুমি যদি টান ছেড়ে দাও, তাহলে পানি সবটাই পড়ে যাবে। অর্থাৎ পানি যদি কোথাও শূন্যতা থাকে, পানি যদি বের হয়ে যায়, তখন সে একটা টান অনুভব করে। সেই টানের কারণে, ওই শূন্য স্থান পূরণের কারণেই মূলজ একটা চাপ সৃষ্টি হয়, যেটাকে আমরা রুট প্রেসার বলি। এই রুট প্রেসার তখন কি করবে, এই মূল রোম থেকে এটা তার যে প্যাসেজ আছে, আমরা এর আগেও আলোচনা করেছি যে তার কর্টেক্স এবং এপিডার্মিস এবং এন্ডোডার্মিস, তারপরে জাইলেম, এগুলোতে যে কোনো কোষ দিয়ে এরা আসতে পারে না। এদের জন্য একটা নির্দিষ্ট সেল থাকে, সেই নির্দিষ্ট সেলটা প্যাসেজ হিসাবে কাজ করে একটা স্তর থেকে আরেকটা স্তরে যাওয়ার। এভাবেই পানি পরিশোষিত হয়। পানি এইভাবে পরিশোষিত হলেও দেখা গেল যে এটা একেবারে পাতা পর্যন্ত চলে গেল, আবার পাতা থেকে পানি বের হয়ে যাচ্ছে। প্রয়োজনে যতটুকু পানি সালোক সংশ্লেষণে ব্যবহার করলো, তারপরে পানি কি করলো, সেই প্রয়োজনীয় পানি অতিরিক্ত পানি সে বের করে দিল। মানে পানি ধরে রাখে না, উদ্ভিদের কাজ হচ্ছে পানি ধরে রাখবে না, সে পানি বের করে দিল।
তাহলে আবার যখন পানির টান করবে তখন আবার সে পানি গ্রহণ করবে। এইভাবে এই কোহেশন থিওরিটা চলে এসেছে যে পানি যখন বাইরে চলে যাবে, পানির যখন এই টান একটা তৈরি হবে এই প্রশোধনের কারণে, পাতা থেকে যখন পানি বের হয়ে যাবে পাতা দিয়ে, তখন পানির একটা টান তৈরি হবে। এই টানের কারণেই সেটা একেবারে মূল থেকে যে আমাদের একটা পানির নলের মতো আছে সেখানে চলে যাবে। তো আমি এখানে কিছু সংজ্ঞা দিয়েছি, আমরা বাংলায়ও দিব তোমাদের এই সংজ্ঞাগুলো যে কিভাবে এটা শোষিত হয়। এখন তোমরা দেখো যে আমরা জানি যে পানির সাথে কিছু পরিমাণ খনিজ লবণও শোষিত হয়। এই যে খনিজ লবণ যে শোষিত হয় তার মধ্যে কতগুলো মতবাদ আছে, এর মধ্যে আমি একটা বললাম মূলজ চাপ মতবাদ, আরেকটা আমরা বলতে পারি সংকোচন প্রশাসন মতবাদ, যদিও এটা তত একটা প্রমাণিত না। বায়ুমণ্ডলীয় চাপ মতবাদও অনেকে বলেছেন, এটারও কিছু সমালোচনা আছে যে বায়ুমণ্ডলীয় চাপ সব জায়গায় সমান না, তাহলে উদ্ভিদ এটা কিভাবে কি করতে পারে। তারপরে সবচেয়ে যেটা গৃহীত মতবাদ 1894 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ডিকসন এবং জলি এই মতবাদটি প্রণয়ন করেন, সেটা হচ্ছে এই তোমার প্রশোধন বা বাষ্পমোচন জনিত টান, বা আমরা যেটাকে বলি কোহেশন অ্যাডেশন থিওরি। এই কোহেশন অ্যাডেশন থিওরিতে তিনটি কাজ ঘটে। একটি হচ্ছে পানির অণুগুলো নিজেদের মধ্যে লেগে থাকা, আরেকটি হচ্ছে পানির অণুগুলো জাইলেম গাত্রের সাথে লেগে থাকবে, এটা হচ্ছে কোহেসিভ বৈশিষ্ট্য। আর পানি যে নিরবিচ্ছিন্ন ভাবে পাইপের মধ্যে থাকে এটাও এই থিওরির আরেকটা মূল অংশ। এবং সবশেষে হচ্ছে যে প্রশোধন জনিত যে টান, প্রশোধনের কারণে যে অতিরিক্ত পানি বের হয়ে যায়, সেই টানের কারণে এই তিনটি বৈশিষ্ট্যের কারণেই মূলত পানি শোষিত হয়ে যায়। তাহলে আমরা পানি শোষণের মতোই ওই লবণ পরিশোষণ আমরা বলতে পারি। লবণ পরিশোষণও দুই ভাবে হয়ে থাকে, নিষ্ক্রিয় লবণ পরিশোষণ এবং সক্রিয় লবণ পরিশোষণ। ওই নিষ্ক্রিয় লবণ পরিশোষণে তোমার অতিরিক্ত এটিপি দেয় হয় না, এটারও বিভিন্ন ধরনের মতবাদ আছে, ব্যাপন মতবাদ, আয়ন মতবাদ, হ্যাঁ, ডোনান ইকুইলিব্রিয়াম মতবাদ ইত্যাদি মতবাদ আছে। আর সক্রিয় মতবাদের আমরা দেখি যে আয়ন বাহক মতবাদ, সাইটোক্রোম পাম্প বা অ্যানায়ন শোষণ মতবাদ এবং প্রোটন অ্যানায়ন কো-ট্রান্সপোর্ট মতবাদ। তাহলে আমরা মূলত আয়ন বাহক মতবাদটি এটা ব্যাপকভাবে গ্রহণযোগ্য হয়েছে। এই মতবাদটি 1937 সালে ভ্যান্ডার অনার সর্বপ্রথম প্রস্তাব করেন। এই আয়নের তোমরা জানো আয়ন হচ্ছে দুই ধরনের, পজিটিভ এবং নেগেটিভ, মানে অ্যানায়ন এবং ক্যাটায়ন। এই আয়নের আবার কি থাকতে হবে, বাহক থাকতে হবে। বিজ্ঞানীরা দেখিয়েছেন যে উদ্ভিদের সেলে তিনটা স্তর আছে। তোমরা যদি চিত্র দেখো, এখানে চিত্রে দেখলে ক্লিয়ার বুঝতে পারবে। এই যে বহিস্থ একটা তল, বাইরের অংশ, বাইরের তল, আরেকটা হচ্ছে আয়ন অভেদ্য তল, এটা মাঝামাঝি। প্লাজমা মেমব্রেনকে তারা তিন ভাগে ভাগ করেছে, মানে কোষের অভ্যন্তরে আয়ন যাওয়ার আগে তারা তিনটি স্তরে ভাগ করেছে। আবারও ভালো মতো খেয়াল করো, বাইরে থেকে খনিজ লবণ আয়ন হিসেবে যাবে, সেটা ধরে নাও আমি বলেছিলাম পটাশিয়াম ক্লোরাইড, ধরে নাও যে পটাশিয়াম যেটা হচ্ছে ক্যাটায়ন, ক্লোরাইড হচ্ছে অ্যানায়ন, এরকম ভাবে ধরে নিলা। এবং এরা একসাথে যাবে না, এরা আলাদা আলাদা ভাবে, ক্যাটায়নের বাহক থাকবে আলাদা, অ্যানায়নের বাহক থাকবে আলাদা। এখানে তোমার তিনটা স্তরের মধ্যে একটা স্তরে এই পর্যন্ত এই আয়নগুলো প্রবেশ করতে পারে। তার মানে একটা স্তরকে বিজ্ঞানীরা বলেছে যে এটা আয়ন ভেদ্য অঞ্চল। এরপরে পরবর্তী অঞ্চলকে, মাঝামাঝি যে অঞ্চল, এটাকে বলেছে তারা আয়ন অভেদ্য অঞ্চল। আবার এরপরের যে স্তর, এটাকে আবার বলেছে আয়ন ভেদ্য অঞ্চল। তাহলে দেখো দুইটা আয়ন ভেদ্যর মাঝখানে একটা আয়ন অভেদ্য অঞ্চল আছে। আমি আবারও বলি, বাইরের তল ভিতরের তল এই দুটোই কিন্তু আয়ন ভেদ্য, কিন্তু মাঝখানে একটা আয়ন অভেদ্য তল আছে। তাহলে এই মাঝখানের অংশটুকু পার করার জন্য একটি বাহকের প্রয়োজন। বিজ্ঞানীরা বলেছেন যে এমন একটি বাহক আছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মতো, যে এই বাহকটা
ওই অ্যানায়ন এবং ক্যাটায়নকে গ্রহণ করে তার সাথে একটা তাকে বহন করে ওই বাইরের তল পর্যন্ত নিয়ে যায়। ওই ভিতরের তল থেকে মধ্যের অভেদ্য তল ভেদ করে বাইরের তলে নিয়ে আবার ক্যাটায়নকে ছেড়ে দেয়। ক্যাটায়নকে ছেড়ে দিলে ওই বাহক আবার চলে আসে বাইরে, বাইরে চলে এসে আবার আরেকটা ক্যাটায়ন গ্রহণ করে, ক্যাটায়নকে বহন করে আবার সে ভিতরে নিয়ে গেল, ভিতরে নিয়ে গিয়ে আবার বিশ্লিষ্ট হলো, বিশ্লিষ্ট হয়ে আবার সে গেল, এভাবে রাউন্ড চক্রাকারে ঘুরতে থাকে। আর ক্যাটায়নও এভাবে গিয়ে তখন সে ওই ভেদ্যতার অঞ্চল দিয়ে কোষের অভ্যন্তরে প্রবেশ করতে পারে। এখানে দেখো অ্যানায়ন এবং ক্যাটায়ন। অ্যানায়নের ক্ষেত্রেও তোমরা দেখো অ্যানায়ন কি করলো, এই বাইরের তলের ভেদ্যতার মধ্যে ঢুকলো, তারপর বাহকের সাথে সে মিলিত হলো। এই বাহক কি করলো, অভেদ্য অঞ্চল থেকে, বাহকের কাজ হচ্ছে অভেদ্য অঞ্চলটুকুতে পার করে দেয়া। সে অভেদ্য অঞ্চলটুকু পার করলো, অভেদ্য অঞ্চলটুকু পার করে তাকে কোথায় ছেড়ে দিল, এই ভেদ্য অঞ্চলে মানে ভিতরের তলে ছেড়ে দিল। এবার সে মানে ছেড়ে দিল এবং বাহকটা আলাদা হয়ে গেল। এই তাকে অ্যানায়নকে ছেড়ে দিল, অ্যানায়ন এখন কোষের ভিতরে ঢুকতে পারবে। তাহলে এইভাবে অ্যানায়ন এবং ক্যাটায়নকে বাহক কি করে অভেদ্য অঞ্চলটাকে পার করে দেয়। এটাই হচ্ছে আয়ন বাহক মতবাদ। তার মানে এই আয়নকে বহনকারী একটি কাল্পনিক বাহক থাকবে, যারা অভেদ্য অঞ্চলকে, প্লাজমা মেমব্রেনের অভেদ্য অঞ্চলকে কি করবে, বহন করে প্রয়োজন অনুসারে আয়নকে এখানে পাঠাবে। অর্থাৎ এইভাবে তারা তাদেরকে ক্রমান্বয়ে তাদের প্রয়োজন মিটাবে। তাহলে তোমরা একটা জিনিস খেয়াল করেছো, আমি যদি বলি অ্যাবসর্পশন অফ ওয়াটার, ট্রান্সলোকেশন অফ ওয়াটার অর আয়ন, এই সকল ক্ষেত্রেই দুটো জিনিস আছে। একটি হচ্ছে দুটো মতবাদ আছে, একটি হচ্ছে সক্রিয় মতবাদ আর একটি হচ্ছে নিষ্ক্রিয় মতবাদ। পানি শোষণের ক্ষেত্রে সবচেয়ে বেশি যে স্বীকৃত, সবচেয়ে বেশি যে পানি শোষিত হয় সেটা কিভাবে শোষিত হয়, সক্রিয় না নিষ্ক্রিয়? আমি বলেছি যে নিষ্ক্রিয় ভাবে বেশি শোষিত হয়। অর্থাৎ কোনো অতিরিক্ত এটিপি ছাড়াই একেবারে শুধুমাত্র প্রশেদনের কারণে যে পানির টান পরে পাতা থেকে একেবারে মূলরম পর্যন্ত যে টান পরে, সেই মূলজ টানের কারণে সেই মূলজ শক্তি দিয়েই তারা মাটি থেকে পানি শোষণ করে। এতে অতিরিক্ত কোনো এটিপির প্রয়োজন হয় না, ফলে এটাকে বলা হয় নিষ্ক্রিয় শোষণ। এবং নিষ্ক্রিয় শোষণের মাধ্যমেই উদ্ভিদ ম্যাক্সিমাম মানে 99% পানি নিষ্ক্রিয় শোষণের মাধ্যমেই গ্রহণ করে থাকে। অর্থাৎ পানি শোষণের ক্ষেত্রে উদ্ভিদ তেমন কোনো জৈবিক শক্তি ব্যয় করার প্রয়োজন হয় না, পানি শোষণটা এমনি এমনি হয়ে থাকে। তারপরও এমন কোনো পরিস্থিতি যদি হয়, এমন কোনো পরিস্থিতি আসলো যেখানে প্রশেদনের অনুপযোগী, পত্রে ঝরা উদ্ভিদ, পাতা ঝরে গেল, প্রশেদনের হার কমে গেল, প্রশেদন হচ্ছেই না, তখনও তো বেঁচে থাকার জন্য পানির প্রয়োজন হতে পারে। তখন কিছু সক্রিয় পরিশোষণের প্রয়োজন হয়। আবার কিছু উদ্ভিদের এমনি এমনি তোমার সক্রিয় শোষণের প্রয়োজন হতে পারে। তো তখন তারা সক্রিয় শোষণটা কি করে ব্যবহার করে থাকে, এটিপি ব্যয় করে তখন তারা মাটির পানিকে গ্রহণ করে। একটা জিনিস তোমরা মনে রাখবে যে অভিস্রবণের মূল ভিত্তি হচ্ছে অল্প ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে ধাবিত হওয়া। তাহলে মাটির যে পানি, তার থেকে কোষের রস, তার ঘনত্ব বেশি হতে হবে। তো কোষের রসের ঘনত্ব বেশি হতে হলে সেখানে নানা ধরনের খনিজ লবণ, এগুলো খনিজ পদার্থ এবং আরো কিছু মিশ্রিত থাকতে হবে যাতে করে ঘনত্ব বেশি থাকে। এবং আমরা এটাও বলেছি যে পানির ঘনত্ব কিন্তু পানির সাথেও কিছু পরিমাণ খনিজ লবণ থাকে। তাহলে এটা অনেক সময় দেখা যায় যে পানির থেকে অনেক সময় কোষস্থ রস থেকে মাটির ঘনত্ব বেশি হয়ে যেতে পারে। তো তখন তো উল্টো অভিস্রবণ ঘটার সম্ভাবনা থাকে। অর্থাৎ কোষ রস থেকে তোমার দ্রাবক চলে যেতে পারে মাটিতে। এটা যাতে না হয় এই কারণেও সক্রিয় শোষণের প্রয়োজন আছে। কারণ তোমার যখন অভিস্রবণ, যখন একটা অভিস্রবণের মতবাদে যখন তোমার পানি প্রবেশ করবে মাটি থেকে প্রথম সেলে মূল রোমে, সেই সেল থেকে যখন দ্বিতীয় সেল যাবে, সেটাও কিন্তু অভিস্রবণের মতবাদ অনুযায়ী। কারণ যখনই
পানি প্রবেশ করবে তখন মূলডোমের প্রথম সেলের পানির ঘনত্ব কমে যাবে, রসের ঘনত্ব কমে যাবে পার্শ্ববর্তী সেল থেকে। আবার তখন এই দ্রাবক পার্শ্ববর্তী সেলে প্রবেশ করবে। যখন আবার দ্রাবক পার্শ্ববর্তী সেলে প্রবেশ করবে তখন আবার কিন্তু মূলডোমের এই সেলটা আগের মতো ঘনত্ব হয়ে যাবে। আবার পার্শ্ববর্তী সেল এটা কি হবে, তখন আবার ঘনত্ব কমে যাবে। এই পার্শ্ববর্তী সেল করবে কি, তারপরের সেলে যেটা আবার তার থেকে ঘনত্ব বেশি সেখানে দ্রাবকটাকে পাঠাবে। এইভাবে ক্রমান্বয়ে দ্রাবকটাকে মানে পানিকে এই অভিস্রবণীয় মতবাদন হিসেবে পাঠাবে। এবং এই অভিস্রবণীয় যে টান ব্যাপন যে আমরা প্রেশার যেটা ডিপি ডি বডি, যেটাকে আমরা ডিফিউশন প্রেশার ডেফিসিট ব্যাপন চাপ ঘাটতি বলি, এই ব্যাপন চাপ ঘাটতির কারণে এরকম আমাদের নিষ্ক্রিয় শোষণটা পানি শোষিত হয়ে থাকে। আমার মনে হয় যে পানির শোষণ এবং খনিজ লবণ শোষণ, আই মিন অ্যাবসর্পশন এবং ট্রান্সলোকেশন, আজকে যে আমরা আলোচনা করলাম এই আলোচনাটা তোমরা মোটামুটি বুঝতে পেরেছো। তারপরে যদি তোমাদের কোনো লিঙ্কের প্রয়োজন হয়, আমি একটা লিঙ্ক দিয়েছি যেখানে বাংলায় লেখা আছে, আর কিছু ইংরেজি বইও আছে। তোমরা কিছু ইংলিশ টার্ম যদি পড়তে চাও তোমরা সেই ইংলিশ টার্মও এখানে দেখতে পারবে। তো এতক্ষণ ধৈর্য ধরে তোমরা আমাদের এই ভিডিওটি দেখলে এবং এই ভিডিও থেকে যদি তোমরা কিছুটা উপকৃত হতে পারো, এই ফেস টু ফেস ক্লাসের পরিবর্তে আমাদের যে এই দূরবর্তী শিক্ষণের যে কার্যক্রম, এই দূরবর্তী শিক্ষণের কার্যক্রমের সফলতা তখনই আসবে যদি তোমরা ধৈর্য ধরে এই ভিডিওটিকে তোমরা দেখো এবং এই ভিডিও থেকে যদি কিছুটা হলেও তোমরা উপকার পাও, তাহলে আমাদের এই উদ্যোগ সার্থক হবে, ন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগ সার্থক হবে, আমাদের উদ্যোগ সার্থক হবে। আর সবচেয়ে যেটা বড় কথা, তোমাদের কিছু প্রশ্ন থাকতে পারে। আমি আবারও বলি, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই এই ভিডিও লিঙ্কের কমেন্টে গিয়ে কমেন্ট করবে। এই ভিডিও লিঙ্কের কমেন্টে কমেন্ট যদি আমরা পাই তখন আমি অবশ্যই আমি ওই কমেন্টে আনসার দেওয়ার চেষ্টা করব। এবং তোমাদের লিঙ্ক দেওয়া আছে এবং এই লিঙ্কেও কিন্তু তোমরা অনেক কিছুই মানে পাবে, তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আর যেখানে যে বর্ণনাগুলো আছে সে বর্ণনাগুলো তোমরা পজ করে দেখবে, বাংলা বর্ণনাগুলো আছে সেগুলো পরীক্ষা লেখার মতো করে আমি দিয়েছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা ব্যক্ত করে আজকের ক্লাস এখানেই শেষ করছি এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।